সুপ্রিম কোর্টে যাবেন এবং বলবেন মুসলিম জাতির সঙ্গে ফান্ডামেন্টাল রাইট বিঘ্নিত হয়েছে। যারা বলছে এটি শরীয়তের ব্যাপারে হস্তক্ষেপ, তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। তালিকায় নাকি আছে মোহনবাগান ক্লাব, ইস্টবেঙ্গল ও মহামেডান ক্লাবের জন্য। নমস্কার, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। সারা ভারত জুড়ে এখন একটাই জিনিস আলোচনা, সেটা হচ্ছে ওয়াকফ বিল এবং তার অ্যামেন্ডমেন্ট। পক্ষে বিপক্ষে বলা, ডিবেট, আলোচনা সবকিছু করার পরে বিলটি পাস হয়ে গেল। আর আমাদের হাতে কি এলো? আমাদের হাতে এলো উম্মিদ, ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট। 6 মাস আগে পেশ হওয়া ওয়াকিফ বিল দীর্ঘ 12 ঘন্টা ডিবেটের পর অ্যামেন্ডমেন্ট সহ ভোটাভুটির মাধ্যমে পাস হয়ে গেল। লোকসভায় বিলটি পাস হওয়ার জন্য বিলের পক্ষে ভোট পড়ে 288টি এবং বিপক্ষে পড়ে 232টি। রাজ্যসভায় বিলটি পাস হওয়ার জন্য পক্ষে ভোট পড়ে 128টি এবং বিপক্ষে 95টি। আজ আমাদের আলোচনা এই বিলে কি কি অ্যামেন্ডমেন্ট এলো, কি কি আলোচনা হলো এবং সংসদে কোন সাংসদ কে কি বলল। সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু। তিনি প্রথমেই বলেন এই আইনের সঙ্গে ধর্মীয় আস্থার কোনো সম্পর্ক নেই। এই আইন শুধুমাত্র সম্পত্তি ব্যবস্থাপনাকে সুগঠিত করতে বানানো হয়েছে। রিজিজুর দাবি, ওয়াকফ সম্পত্তির অন্যতম লক্ষ্য হলো সেই সম্পত্তির মাধ্যমে মুসলিম সমাজের গরিব, মহিলা ও অনাথ শিশুদের উন্নয়ন করা। নতুন আইনে ওয়াকফ সম্পত্তি থেকে প্রচুর পরিমাণে রাজস্ব আদায় হবে এবং সেই টাকা মহিলা ও শিশুদের উন্নয়নের কাজে ব্যবহার করা হবে। এই ওয়াকফ সংশোধনী বিলটি প্রথমে জেপিসিতে পাঠানো হয়েছিল। যৌথ সংসদীয় কমিটিতে দীর্ঘদিন আলোচনা হয় এটি নিয়ে। এরপর বিলটি সংসদে উপস্থাপিত হয়। যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান তথা বিজেপি সাংসদ জগদম্বিকা পাল বলেছেন, সংসদে পাশ করানোর জন্য যে বিলটি আনা হবে তাতে গরিব ও পিছিয়ে পড়া মুসলিমরা ভীষণভাবে উপকৃত হবেন। এদিকে এই বিল নিয়ে তেলেগু দেশম পার্টি, জনতা দল ইউনাইটেড, শিবসেনা এবং লোক জনশক্তি পার্টির সমর্থন পেয়েছে বিজেপি। অন্যদিকে কংগ্রেস, তৃণমূল, এআইএমআইএম, সমাজবাদী পার্টি বিলের বিপক্ষে ভোট দেয়। সারা ভারত জুড়ে মুসলিমরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় এই বিলের বিরুদ্ধে। তাদের দাবি, এই বিল কোনোভাবেই আনা যাবে না এবং আনলে তা মুসলিম জাতির বিপক্ষে যাবে। ওয়াকফ সংশোধনীর প্রতিবাদে মুসলিমদের হাতে কালো ব্যান্ড পরার আহ্বান জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড। বিলের প্রতিবাদ জানাতে গিয়ে আসাদুদ্দিন ওয়েসি ওয়াকফ বিলটিকে সংসদের মধ্যে ছিঁড়ে ফেলে দেয়। পশ্চিমবঙ্গেও বিল প্রত্যাহারের দাবিতে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। পার্ক সার্কাসে 7 পয়েন্টস কার্যত অবরুদ্ধ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ওই এলাকায় নামানো হয়েছে পুলিশ। শুধু এখানেই থেমে থাকছে না, এই বিলের বিপক্ষে কংগ্রেস ও আসাদুদ্দিন ওয়াইসি সুপ্রিম কোর্টে যাবেন এবং বলবেন মুসলিম জাতির সঙ্গে ফান্ডামেন্টাল রাইট বিঘ্নিত হয়েছে। তবে এর মাঝে দিল্লি ও ভোপালের মতো বেশ কিছু জায়গায় পথে নেমে এই বিলকে সমর্থন করেছেন মুসলিম মহিলারা। প্ল্যাকার্ড হাতে মোদি জিন্দাবাদের স্লোগান দিতে দেখা গেল ওই মহিলাদের। এদিকে দিল্লিতেও একই দৃশ্য দেখা দিয়েছে। আজমির দরগার আধ্যাত্মিক প্রধানের উত্তরসূরি সৈয়দ নাসিরুদ্দিন চিশতির কিছু কথাবার্তা হয়। তিনি সরকারের ওয়াকফ সংশোধনী নিয়ে বলেন, অনেক চিন্তা ভাবনার পর এটা করা হয়েছে। ভারত কি ডেমোক্রেসি কি জিত है। সংশোধনীর পর ওয়াকফে অনেক স্বচ্ছতা আসবে। ওয়াকফ সম্পত্তি রক্ষা করা হবে। ওয়াকফের যে সম্পত্তি ইতিমধ্যে দখল হয়ে গিয়েছে তাদের সরিয়ে দেওয়া হবে। তার ফলে ভাড়া বাড়বে, যা কমিউনিটির বিভিন্ন কাজে লাগবে।
যারা বলছে এটি শরীয়তের ব্যাপারে হস্তক্ষেপ তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি আরও বলেন, এটা সৌভাগ্য যে আমরা ভারতের মতো দেশে বাস করছি, এখানে জন্মেছি, আমরা এ দেশের নাগরিক। এখানেই দেখা যাবে একদিন ঈদ হয় তো পরদিন নবরাত্রি উদযাপিত হয়। উৎসবে সারা দেশ মানুষ একে অপরকে অভিনন্দন জানাচ্ছে। তিনি বোধহয় যথার্থভাবে সারা ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে সারা পৃথিবীর সামনে যথার্থভাবে তুলে ধরতে পেরেছেন। তবে এটা মনে হয় যে ওয়াকফ বোর্ড কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি করে ফেলেছে। যেমন উত্তরপ্রদেশের তাজমহলকে ওয়াকফ বোর্ডের সম্পত্তি হিসেবে ঘোষণা করা, এলাহাবাদ কোর্টকে ওয়াকফ সম্পত্তি বলে ঘোষণা করা, এমনকি নতুন সংসদ ভবনকে ও তার আশেপাশের বেশ কিছু অংশকে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বলে ঘোষণা করা। যদি বোর্ড এরকম সম্পত্তি নিয়ে বাড়াবাড়ি না করতো তাহলে আমার মনে হয় সরকারও বোধহয় বিলটা এত তাড়াতাড়ি নিয়ে আসতো না, বা এত কড়া এবং শক্ত অ্যামেন্ডমেন্টও আমাদের সামনে আসতো না। তাহলে পশ্চিমবঙ্গে কি অবস্থা? পশ্চিমবঙ্গে কি এমন কোনো সম্পত্তি ওয়াকফ বোর্ড নিয়ে রেখেছে বা দাবি করছে? কেন্দ্রের তথ্য অনুযায়ী কলকাতার 2 অভিজাত ক্লাব, রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব ও টালিগঞ্জ ক্লাবও ওয়াকফ সম্পত্তির উপরে অবস্থিত এবং এগুলির জন্য ভাড়া দিতে হয়। 2 ক্লাবকেই বছরে 18,88,224 টাকা ভাড়া ওয়াকফ বোর্ডকে দিতে হয়। ওয়াকফের একাংশের দাবি কলকাতা বিমানবন্দরের একাংশ, রাজভবন, ইডেন গার্ডেন্স, ফোর্ট উইলিয়াম, মহাকরণ, আলিপুর চিড়িয়াখানারও বেশ কিছু অংশ আসলে ওয়াকফের সম্পত্তি। তালিকায় নাকি আছে মোহনবাগান ক্লাব, ইস্টবেঙ্গল ও মহামেডান ক্লাবের জমি। আমরা তো ছোটবেলা থেকেই জানতাম এই 3টে ক্লাবই ইন্ডিয়ান আর্মির জমিতে তৈরি করা হয়েছে এবং যখন খেলাগুলি হয় 3টে ক্লাব যখন তাদের মাঠে গিয়ে খেলে তখন ইন্ডিয়ান আর্মির থেকে পারমিশন নিয়ে তাদের খেলতে হয়। ওয়াকফ আইনের 40 নম্বর ধারায় সম্পত্তি নির্ধারণের ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। কোন সম্পত্তি ওয়াকফের কিনা তা নির্ণয় করার ক্ষমতা আইনের এই ধারায় বলা আছে। এই ধারায় বলা ছিল কোনো জমি বা সম্পত্তি ওয়াকফের কিনা তা একমাত্র ওয়াকফ বোর্ডই সিদ্ধান্ত নিতে পারে। এই ধারায় সেকশন 1-এ বলা হয়েছে, যদি কোনো সম্পত্তি ওয়াকফের বলে মনে হয় তবে ওয়াকফ বোর্ড নিজে সেই সম্পত্তি সম্পর্কে তথ্য জোগাড় করতে পারে এবং ওয়াকফ বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। ওয়াকফ সংশোধনী বিলে দেওয়া হয়েছে যে ওয়াকফ সম্পত্তি বাধ্যতামূলকভাবে জেলা কালেক্টরের অফিসে রেজিস্ট্রেশন করাতে হবে এবং সেখানে ওয়াকফ বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে না। সেই ডিএম যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে মেন। 40-এর 2 ধারায় ওয়াকফ বোর্ডকে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। এই ধারায় বলা হয়েছে কোনো সম্পত্তি নিয়ে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত হবে যদি না তা ওয়াকফ ট্রাইব্যুনাল প্রত্যাহার বা পরিবর্তিত করে। এতে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা থাকবে না। অর্থাৎ জমিকে ওয়াকফ বোর্ডের দাবি করা হলে সেক্ষেত্রে রাজ্য বা কেন্দ্র কোনো রকম চ্যালেঞ্জ করতে পারবে না। ওয়াকফ সংশোধনী বিলে দেওয়া হয়েছে এই আইন কার্যকর হওয়ার আগে বা পরে যদি কোনো সরকারি সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকে, সংশোধনী পাশ হওয়ার পর তা ওয়াকফ সম্পত্তি থাকবে না। জেলা কালেক্টর ঠিক করবেন সেটা ওয়াকফ সম্পত্তি নাকি সরকারি জমি। কালেক্টরের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। 40-এর 1-3 ধারায় ব্যাখ্যা করা হয়েছে যে সম্পত্তি ওয়াকফের নয়, অন্য কোনো ট্রাস্ট বা সোসাইটির নামে রয়েছে, সেক্ষেত্রে কি হবে? এই ধারায় বলা হয়েছিল যে যদি ওয়াকফ বোর্ড মনে করে সরকারি রেজিস্টার্ড অন্য কোনো সোসাইটি বা ট্রাস্টের নামে জমি আসলে ওয়াকফের জমি, তবে বোর্ড এই সম্পত্তির মালিকানা নিয়ে তদন্ত করতে পারে। যদি তদন্তে ওয়াকফ সম্পত্তি প্রমাণিত হয়
তবে ওই ট্রাস্ট বা সোসাইটিকে উল্লেখিত সম্পত্তি ওয়াকফে রেজিস্টার করতে বলতে পারে, বা কেন তা ওয়াকফে রেজিস্টার করা হবে না তার কারণ দেখাতে বলতে পারে। কিন্তু সংশোধনী বিলে বলা হয়েছে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ না করা পর্যন্ত ওয়াকফ সম্পত্তি বলে গণ্য করা যাবে না। 40(1)(4) ধারায় ওয়াকফ বোর্ডের সিদ্ধান্ত যে চূড়ান্ত সিদ্ধান্ত তাকে মান্যতা দেওয়া হয়েছে। ওয়াকফ ট্রাইব্যুনাল ছাড়া অন্য কেউ এই সিদ্ধান্ত বদলাতে পারে না। নতুন সংশোধনী বিলে ওয়াকফ আইনের এই 40(1)(4) ধারাটাই মুছে ফেলা হয়েছে। অর্থাৎ ওয়াকফ এতদিন ধরে যে সম্পত্তিগুলিকে চাইলেই নিজের সম্পত্তি বলে দাবি করতে পারত, তা আর করতে পারবে না। ওয়াকফ বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কোনো বিতর্ক থাকলে যে কোনো ব্যক্তি তিনি হাইকোর্টে আবেদন করতে পারেন। এতদিন কোনো নথি না থাকলেও মৌখিকভাবে ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করা যেত। সংশোধনী বিল পাশ হওয়ার পরে ওয়াকফনামা অর্থাৎ নথি না থাকলে সেই জমি বিতর্কিত বলে গণ্য করা হবে। সবথেকে গুরুত্বপূর্ণ, ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে অডিট করতে পারবে ক্যাগ বা সিএজি, এবং ওমেন পার্টিসিপেশন এই ট্রাইব্যুনালে বা যেখানে এই কমিটি তৈরি করা হবে তার মধ্যে মাস্ট ওমেন পার্টিসিপেশন রাখতেই হবে। ওরাল ডিড বা মৌখিক সম্পত্তির কোনো জায়গা থাকবে না, সবটাই হবে লিখিত, এবং সেটা সেই জেলায় অন্তর্ভুক্ত করতে হবে। মূল যে অ্যামেন্ডমেন্টগুলি নিয়ে আসা হয়েছে সেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। ওয়াকফ বোর্ডের হাতে ভারতবর্ষের তৃতীয় সব থেকে বেশি সম্পত্তি আছে। প্রথম হচ্ছে ইন্ডিয়ান আর্মি, তারপরে আছে ইন্ডিয়ান রেলওয়েজ। আমরা আশা করব এই সম্পত্তিগুলি যাতে যথাযথ কাজে লাগিয়ে মুসলিমদের উন্নতি সাধন করা যায়। সেই চেষ্টা হলে এই বিল ও তার অ্যামেন্ডমেন্টের যথার্থ সার্থকতা আসবে। আমরা আশা করব এই নতুন বিল বা যে বিলের অ্যামেন্ডমেন্টগুলি এসছে সেই বিলের মাধ্যমে সমস্ত মুসলিম জাতি আরো ভালো হবে এবং তাদের জীবনযাত্রার মান আরো উন্নত থেকে উন্নততর হবে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো ভিডিওর রেকমেন্ডেশন থাকে আপনারা করতে পারেন কমেন্টের মাধ্যমে। আমি চেষ্টা করব সেই ভিডিওটি আপনাদের বানিয়ে দেওয়ার। জয় হিন্দ, জয় ভারত।